হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির জন্য আমাদের ক্লাসের আজ হচ্ছে 26 নম্বর ক্লাস। এসএসসি জিডির জন্য আমরা জিকে ক্লাস করছি প্রত্যেক দিন। 26 নম্বর ক্লাসে আজ আমরা করব 27 তারিখে পরীক্ষা হয়েছিল তোমাদের 27শে ফেব্রুয়ারি 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার থার্ড শিফটে পরীক্ষা হয়েছিল, 20টা জিকে এসেছিলো, সেই 20টা জিকে আলোচনা করব। ঠিক আছে, এই যে 2024 সালের এসএসসি জিডি পরীক্ষা তোমাদের হয়েছিল তার প্রত্যেক দিনের প্রত্যেকটা শিফটের আমরা জিকেগুলো আলোচনা করছি। আর কয়েকদিনের মধ্যেই পুরো সম্পূর্ণটা আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে বলবো প্রত্যেক দিনের মতোই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই তোমরা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং পিওয়াইকিউ ক্লাসগুলো প্রত্যেক দিনই দেখো। রাত 8টার সময় আমরা ক্লাস আপলোড করে থাকি। ঠিক আছে, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, কারণ প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা থেকে এসএসসি যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। ঠিক আছে, আর এই পিডিএফ যদি সংগ্রহ করতে চাও সঙ্গে 2021 বা 2022, 2024 আর 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, অর্থাৎ জিকের জন্য যা স্টাডি মেটেরিয়াল লাগবে পুরোটাই সংগ্রহ করতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসএসসি জিডি পিডিএফ লিখে পাঠাবে। আমি প্রসেসটা বলে দেবো, কিভাবে আমাদের গ্রুপ জয়েন করতে হবে বা কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু। ঠিক আছে, চলো শুরু করব। আজকের প্রথম প্রশ্ন, রঞ্জি ট্রফি ফাইনাল 2022-23 কোন কোথায় আয়োজিত হয়েছিল, বা এটা কোথায় আয়োজিত হয়েছিল? রঞ্জি ট্রফির যে 2022-23-এর যে ফাইনালটা সেটাই কোথায় আয়োজিত হয়েছিল? ঠিক আছে, এটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দিয়েছে, পুরনো প্রশ্ন, যদিও বিশেষ ইম্পর্টেন্ট নয়, তাও যেহেতু স্পোর্টস থেকে প্রশ্ন তাই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। রঞ্জি ট্রফি তোমাদের ফাইনালটা আয়োজিত হয়েছিল কোথায়? ইডেন গার্ডেন, আমাদের কলকাতার ইডেন গার্ডেনে আয়োজিত হয়েছিল রঞ্জি ট্রফি ফাইনাল। এখন প্রশ্ন অনেক সময় থাকে যে ডিটেলসগুলো বলে দেবো আজ। ঠিক আছে, পুরো ডিটেলস বলে দেবো যে রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। প্রশ্ন থাকে প্রথম রঞ্জি ট্রফি খেলা কবে হয়েছিল, সেটাও প্রশ্ন থাকে 1934-1935 সালে। লেটেস্ট এডিশন বা লাস্ট যেটা হয়েছিল 2023-24 সালে লাস্ট হয়েছে। এটা 2022-23-এর খেলা, ইডেন গার্ডেনে ফাইনাল খেলাটা হয়েছিল। প্রশ্ন থাকে যে এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশিবার কোন দল জয়ী হয়েছে? তো মুম্বাই জয়ী হয়েছে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার, 42 বার মুম্বাই জয়ী হয়েছে এখনও পর্যন্ত। ঠিক আছে, আর এটা হচ্ছে যে সবচেয়ে বেশি রান রঞ্জি ট্রফিতে কার রয়েছে? তো ওয়াসিম জাফরের সবচেয়ে বেশি রান রয়েছে। কত রান রয়েছে সেটা জানার দরকার নেই, সবচেয়ে বেশি আছে সেটাই জানো। আর সবচেয়ে উইকেট কার বেশি আছে এটাও প্রশ্ন থাকে। তো রাজিন্দর গোয়েল এর সবচেয়ে বেশি উইকেট আছে। এই রাজিন্দর গোয়েলের নামটা আমরা কেউ যারা ক্রিকেট খেলা দেখি আমাদের জেনারেশনের কেউ আমরা শুনিনি, কারণ হচ্ছে তিনি পুরনো খেলোয়াড় ছিলেন, 1960-70 সালে তিনি খেলতেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে এতগুলো প্রশ্নোত্তর রঞ্জি ট্রফি থেকে তোমাদের আসতে পারে, সেগুলো আমি তোমাদের বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখব। তার আগে ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখো 2 নাম্বার, ভারতে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলতে কি? স্বদেশী ভাষায় সংবাদপত্র আইন, এটাই ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। মানে যখন ইঙ্গো আফগান যুদ্ধ বা অ্যাংলো আফগান যুদ্ধ যখন হচ্ছে সেই সময় এই আইনের প্রভাবটা সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এটাও প্রশ্ন আসে কোন যুদ্ধের সময় এই আইনের প্রভাব ছড়িয়ে পড়েছিল, বা এটা হচ্ছে যত রকমের ভারতীয় সংবাদপত্র বা দেশীয় ভাষায় সংবাদপত্র যারা ইংরেজদের বিভিন্ন আইন বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে লিখত, সেই সমস্ত সবগুলোকেই ব্যান করা হয়েছিল। সেটাই হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ দেশীয় ভাষার সংবাদপত্রকে কন্ট্রোল করার চেষ্টা 1878 সালে পাস করা হয়েছিল। লর্ড লিটন, কে করেছিল? লর্ড লিটন, ভাইসরয় ছিল লর্ড লিটন। 3 নম্বর হচ্ছে মাধ্যমিক খাতে বা যেটাকে আমরা বলবো মধ্য খাতে বা সেকেন্ডারি সেক্টরে সাধারণত কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়? ইকোনমিক্স থেকে প্রশ্ন দিয়েছে। মাধ্যমিক খাতে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়? দেখো 3টে সেক্টর, আমাদের 3টে সেক্টর, প্রাইমারি সেক্টর, ইকোনমিক্সে কতগুলো সেক্টর? 3টে সেক্টর। একটা হচ্ছে টার্সিয়ারি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর কোনগুলো? সমস্ত রকমের
বনজ সম্পদ, সমস্ত রকমের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, চাষবাস সব কিছুই হচ্ছে আমাদের পড়ছে কিসের মধ্যে, প্রাইমারি সেক্টরের মধ্যে। আর যত রকমের ধরো ফ্যাক্টরি রয়েছে বা কাঁচামাল থেকে কোনো জিনিস উৎপন্ন করা হচ্ছে সমস্তটাই সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। আর যেগুলো আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে, যেমন রেলওয়েটা হচ্ছে একটা পরিষেবা, সমস্ত রকমের সফটওয়্যার এগুলো হচ্ছে পরিষেবা, ঠিক আছে। অনলাইনে যে আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি বা অনলাইনে টাকা পেমেন্ট করছি এগুলো সবই পরিষেবা, এগুলো হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। এখানে বলেছে মাধ্যমিক খাতে বা সেকেন্ডারি সেক্টরে সাধারণত কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়। কী হবে কারেক্ট আনসার? দেখো, ফসল ফলানো এবং পশুপালন করা এটা হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাকৃতিক সম্পদ আহরণ প্রাইমারি সেক্টর। শিল্পের সহায়তা পরিষেবা প্রদান এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আর কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপাদন পরিষেবা প্রদান এটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। আর এই কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপাদন এটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। উত্তর কি হয়ে যাবে? সেকেন্ডারি সেক্টর বা কাঁচামাল থেকে সমাপ্ত পণ্য উৎপাদন সেকেন্ডারি সেক্টর। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো আমি বলে দিচ্ছি যে কোন সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। তাহলে ভারতের সবচেয়ে বেশি মানুষ কি কাজ করে? কৃষি কাজ, ঠিক আছে। তাহলে প্রাইমারি সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। আর কোন সেক্টরের অবদান সবচেয়ে বেশি? তখন বলবে টার্সিয়ারি সেক্টরের সবচেয়ে অবদানটা বেশি। আর প্রাইমারি সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করলেও ভারতীয় অর্থনীতিতে প্রাইমারি সেক্টরের অবদান সবচেয়ে কম। আর ভারতীয় অর্থনীতিতে সবচেয়ে কম মানুষ কাজ করেন টার্সিয়ারি সেক্টরে, কিন্তু টার্সিয়ারি সেক্টরের অবদানটা সবচেয়ে বেশি, ঠিক আছে। 4 নম্বর দেখো, বাস্কেটবল খেলার ক্ষেত্রটিকে কি বলা হয়? অর্থাৎ যে জায়গাটিতে বাস্কেটবল খেলা হয়, টেনিসের মতো যে জায়গাটা থাকে সেটাকে কি বলা হয়? ঠিক আছে, এই জায়গাটাকে কি বলা হয়? টেনিস কোর্ট যেমন বলা হয় তেমনি বাস্কেটবলের কোর্ট বলা হয়। ফুটবলের ক্ষেত্রে ফিল্ড বলা হয়, ক্রিকেটের ক্ষেত্রে পিচ বলা হয়, বক্সিংয়ের ক্ষেত্রে রিং বলা হয়, তেমনি হচ্ছে বাস্কেটবলের ক্ষেত্রে সেটাকে কোর্ট বলা হয়। 5 নম্বর হচ্ছে জাতীয় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে কোন গভর্নর মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছিলেন? কোন রাজ্যের গভর্নর মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছেন? আগে আমরা জানবো জাতীয় শ্রমিক দিবসটা কি। জাতীয় শ্রমিক দিবস হচ্ছে জাতীয় বা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেবার ডে বা ওয়ার্কার্স ডে এবং ন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক দুটোই, ঠিক আছে, জাতীয় এবং আন্তর্জাতিক দুটোই ওয়ার্কার্স ডে দুটোই হচ্ছে 1 মে পালন করা হয়। এই 1 মে ওয়ার্কার্স ডে এটা প্রথম পালিত হয়েছিল 1889 সালে, ঠিক আছে। আর এই লেবার ডে বা ওয়ার্কার্স ডে এখানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছে? অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা চালু করেছে। স্কিপ করতে পারো, পুরনো প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের আসবে না হয়তো পরীক্ষাতে। 6 দেখো, ভারত খাদ্যশস্যে স্বয়ংপূর্ণ হয়ে ওঠে এবং কেন্দ্রীয় পুলে পর্যাপ্ত মজুদ ছিল, এমনকি মাঝে মাঝে ড্যাশ বিপ্লবের কারণে ভারত খাদ্যশস্য রপ্তানি করার অবস্থানে ছিল। কোন বিপ্লবের কারণে ভারতে কি হচ্ছে? খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়ছে এবং ভারত এমনকি এত খাদ্যশস্য উৎপন্ন হয় যে বিদেশের রপ্তানির জন্যও ভারত সেরকম পজিশনে পৌঁছে যায়। এটা হচ্ছে গ্রিন রেভলিউশনের কারণে ভারতে হয়েছিল। কিসের কারণে? গ্রিন রেভলিউশন। তোমাদের এখানে আজকের হোমওয়ার্কটা দেবো, তোমরা কমেন্ট করবে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক। আরেকটা প্রশ্নের উত্তর কমেন্ট করবে যে বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে? এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করবে, ঠিক আছে। এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে ভারতের সবুজ বিপ্লবের জনক আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক। তো প্রত্যেকে কমেন্টটা করে দিও। 7 নম্বর, দ্য ফার্মাসি সংশোধন আইন বা দ্য ফার্মাসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 লোকসভায় পাশ হয় আগস্ট 2023-এ। কবে পাস হলো? আগস্ট 2023-এ। এটি কত সালের ফার্মাসি আইনকে সংশোধন করেছে? এটা 1948 সালের একটা ফার্মাসি আইন ছিল, সেই আইনকে সংশোধন করে লোকসভায় আগস্ট 2023-এ একটা নতুন ফার্মাসি আইন এসছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো PYQ না করলে কিন্তু কোথায় পাবে তুমি? খুঁজে বলো, কোন বইতে পাবে তুমি? এত রকমের যদি তুমি সমস্ত সংশোধন পড়তে চাও তাহলে কিন্তু মনে রাখতেই পারবে না, এত সংশোধন হয়েছে, কিন্তু এত আইনের সংশোধন, কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো পড়লে সেগুলো পরীক্ষায় কমন পাওয়া যাবে।
8 নম্বর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সর্বাধিক? এখানে বলেছে কেন্দ্র শাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সর্বাধিক। যদি বলতো যে রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বাধিক তখন হতো কেরালা। আর কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন তখন বলতাম আমরা রাজস্থান। কিন্তু এখানে বলেছে কি কেন্দ্র শাসিত অঞ্চল। কি হবে কারেক্ট আনসার? পুদুচেরি ইজ দ্য কারেক্ট আনসার। পুদুচেরির লিঙ্গ অনুপাতটা হচ্ছে বা সেক্স রেশিও হচ্ছে সবচেয়ে বেশি। এখন যদি বলা হয় তোমাদের একটা প্রশ্ন যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার লিটারেসি রেট সবচেয়ে বেশি, তখন বলবে লাক্ষাদ্বীপ। আমরা তো জানি কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, তখন আমরা বলি কেরালা। আর কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম, তখন আমরা বলি বিহার। কিন্তু কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, 91.8%। আর কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে কম সাক্ষরতার হার, তখন হবে দাদরা ও নগর হাভেলি। ঠিক আছে, তো এগুলো জেনে রাখতে হবে, প্রশ্ন থাকে প্রত্যেক দিন। আমি ডিটেলসে সেন্সাস সম্পর্কে বলে থাকি তোমাদের। 9 দেখো 2023 সালের অক্টোবরে ভারতীয় বিমান বাহিনীর ইন্ডিয়ান এয়ার ফোর্সের মেডিকেল শাখা থেকে দ্বিতীয় মহিলা অফিসার হিসেবে এয়ার মার্শালের সম্মানিত পদ লাভ করে কে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন? নামটা বলে দিচ্ছি, এয়ার মার্শাল সাধনা এস নায়ার। তো পুরনো প্রশ্ন স্কিপ করতে পারো, আশা করি আর পরীক্ষায় আসবে না এটা। 10 নম্বর হচ্ছে ব্যাডমিন্টনে একটি দ্রুত কবজি এবং হাতের আবর্তন যা একটি দৃশ্যত নরম শটকে দ্রুত পাসিং শটে পরিবর্তন করে প্রতিপক্ষকে অবাক করে দেয়, মূলত সার্ভে এবং নেটে ব্যবহৃত হয় ড্যাশ নামে পরিচিত। এটা বলছে ব্যাডমিন্টন খেলায় এমন একটা শট যেটাতে দ্রুত কবজির মাধ্যমে শটটা খেলা হয় এবং হাতের আবর্তন, হাতকে ঘুরিয়ে শট করা হয়, যেটা মানে প্রতিপক্ষ বা বিপক্ষে যে থাকবে সে একদম মানে একেবারে অবাক হয়ে যাবে। ঠিক আছে, এই শটটার নাম হচ্ছে ফ্লিপ করা। কি বলে? ফ্লিপ করা। তাহলে কোন খেলায় কীরকম শট আসছে? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট থেকেও আসছে। ঠিক আছে, 11 নম্বর দেখবো আমরা কি আছে। নিম্নের কোন উৎসবটি জালিকাট্টুর অনুশীলনের সঙ্গে সম্পর্কিত? জালিকাট্টুর অনুশীলনের সঙ্গে সম্পর্কিত কোন উৎসব? কারেক্ট আনসার হবে জালিকাট্টু হচ্ছে পঙ্গল উৎসবের সঙ্গে সম্পর্কিত। পঙ্গলটা কোন রাজ্যের উৎসব? বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোর সঙ্গে পঙ্গল উৎসবটা যুক্ত। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পঙ্গল নামটা অনেক সময় পরীক্ষা আসে যে পঙ্গল নামটা কোথা থেকে এসছে। পঙ্গল নামটা এসছে পঙ্গু থেকে। কি থেকে? পঙ্গু হচ্ছে তামিলনাড়ুর একটা খাবার বা একটা ডিশের নাম। ঠিক আছে, পঙ্গল উৎসবের সময় তামিলনাড়ুর লোকরা একটা খাবার খায় বা একটা বিশেষ খাবার তৈরি করে, যেটা হচ্ছে চাল সেদ্ধ থাকবে, চালকে সেদ্ধ করা হয়, তার সঙ্গে দুধ দেওয়া হবে, তার সঙ্গে জাভেরি বলে এক ধরনের জিনিস থাকে, সেই জাগেরি দেওয়া হয়, জাগেরি। ঠিক আছে, এইগুলো দিয়ে এক ধরনের খাবার তৈরি করা হয়। তো এটাকে বলা হয় পঙ্গু। আর এই পঙ্গু নাম থেকেই পঙ্গল উৎসবটা এসছে। আর এই পঙ্গল উৎসবেই জালুকাট্টু খেলাটা হয়, ষাঁড়ের লড়াই, জালিকাট্টু। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা দেখব। কেরালার কোন শাস্ত্রীয় নৃত্যনাট্য তার প্রাণবন্ত মেকআপ, বিস্তৃত পোশাক এবং অতিরঞ্জিত ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য বিখ্যাত, প্রায়শই রামায়ণের গল্পগুলিকে চিত্রিত করে? তো কেরালার কোন শাস্ত্রীয় নৃত্যটি রামায়ণের গল্পগুলোকে চিত্রিত করে? এইটুকু জানলেই হলো। তো অপশানগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত্থক তো কেরালার নয়, ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক হচ্ছে উত্তর ভারত, মণিপুরি হচ্ছে মণিপুর। তো এখানে একটাই অপশান আছে কথাকলি। তাহলে উত্তর কি হয়ে যাবে? কথাকলি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মনে রাখবে কেরালার দুটি শাস্ত্রীয় নৃত্য, এক হচ্ছে কথাকলি, 2 হচ্ছে মোহিনীআট্টম। টোটাল শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য রয়েছে 8টি। রিসেন্টলি এই গতকাল মানে বলতে 3 অক্টোবর আমাদের 5টা ভাষাকে, আরও 5টি ভাষা, আগে অনেক কয়েকটা ভাষা ধ্রুপদী ভাষা ছিল বা শাস্ত্রীয় ভাষা ছিল, আবার 5টা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। মনে রাখবে, লিখে রাখো প্রত্যেকে। 1 নম্বর হচ্ছে বাংলা, ঠিক আছে, তারপর হচ্ছে মারাঠি, বাংলা, মারাঠি, অসমিয়া, প্রাকৃত এবং পালি। প্রাকৃত ও পালি, এই 5টা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। ঠিক আছে, রিসেন্টলি
13 নম্বর প্রশ্ন দেখব, ড্যাশ সরকার কর্তৃক জারিকৃত বন্ড ক্রয় বিক্রয়কে বোঝায়। কোনটা, মানে সরকার দ্বারা যে গভর্নমেন্ট বন্ড, যারা কি বলা হয় গভর্নমেন্ট বন্ড, আশা করি তোমরা জানো গভর্নমেন্ট বন্ড, সেই গভর্নমেন্ট বন্ডের যে ক্রয় বিক্রয় সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। কি বলা হয়, ওপেন মার্কেট অপারেশন। 14 নম্বর প্রশ্ন দেখবো আমরা, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত। আমরা জানি যে ভারতীয় সংবিধানের সংশোধনের সাথে সম্পর্কিত যে আর্টিকেল, সেই আর্টিকেলটা হচ্ছে 368, 368 নাম্বার আর্টিকেল, এটা সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখানে বলেছে যে সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত পাঠ কোনটা, পাঠ হচ্ছে 20 নম্বর পাঠ। আমাদের টোটাল পাঠ আছে 25টা পাঠ, সেই 25টা পাঠের মধ্যে 20 নম্বর পাঠ হচ্ছে সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত। আর এই 20 নম্বর পাঠে একটাই আর্টিকেল আছে যেটা হচ্ছে 368। এই 368 আর্টিকেলের মধ্যে 3-4টে ক্লজ আছে, 368(1), 368(2), ঠিক আছে, এইভাবে। তো কি বলা হচ্ছে সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন কি 368(1) ক্লজে বলে দেওয়া হয়েছে যে মন্ত্রী, আমাদের যে কেন্দ্রীয় আইনসভা বা লোকসভা, রাজ্যসভা, কেন্দ্রীয় আইনসভা কি করতে পারবে, সংবিধানকে সংশোধন করতে পারবে, সেই সংবিধানের মধ্যে নতুন কিছু এড করতে পারবে, ঠিক আছে। আর তারা এটা করতে পারবে কিভাবে, একটা বিল পাস করার মাধ্যমে তারা করতে পারবে, একটা বিল পাস করার মাধ্যমে করতে পারবে এটা, ঠিক আছে। তাহলে আর্টিকেল 368। অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো মনে রাখবে এটা লিখবে কি, দক্ষিণ আফ্রিকা, লিখে রাখো, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের যে সংবিধান সংশোধনের প্রসেস সেটা নেওয়া হয়েছে। চার্লস আইন, আচ্ছা, প্রশ্ন থাকে একটা যে কত নাম্বার সংবিধান সংশোধনে, যে ভারতের সংবিধান সংশোধনের যে আর্টিকেল 368 আর্টিকেলটাকেই সংশোধন করা হয়েছিল, এই আর্টিকেলটাকে, যে আর্টিকেল দ্বারা সংবিধান সংশোধন হচ্ছে সেই আর্টিকেলকেই সংশোধন করা হয়েছিল কত নাম্বার সংবিধান সংশোধনে। তো মনে রাখবে 24তম সংবিধান সংশোধন 1972, এবং মনে রাখবে 42তম সংবিধান সংশোধন 1976। এই দুবার 368 আর্টিকেলকে সংশোধন করা হয়েছিল, ঠিক আছে। এরপর প্রশ্ন দেখো, চার্লস আইনে চাপ স্থির রাখা হয়। চার্লসের ল পড়েছো তোমরা 11, 9, 10 ক্লাসে, সেই চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সেই চার্লসের সূত্রে বলা হচ্ছে চাপ স্থির রাখা হয়, পিটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রেসার কনস্ট্যান্ট থাকবে, গ্যাসের মোল সংখ্যা ধ্রুবক থাকে, মোলটাও ধ্রুবক থাকবে, আয়তন তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক। কোনটা ঠিক বলেছে, আয়তন বলতে ভলিউম, তাপমাত্রা ভলিউম ভেরিজেস টি। তা আমরা চার্লসের সূত্র যাদের একটু মনে আছে তাদেরকে একটু বলে দিলেই তোমাদের মনে পড়ে যাবে সূত্রটা, V1/V2 ইকুয়াল টু T1/T2, মনে আছে? এটাই হচ্ছে চার্লসের সূত্র, V1/V2, যেখানে প্রেসার, চাপটা থাকবে স্থির, মোলটাও থাকবে স্থির, তাহলে যখনই আমরা উষ্ণতা ডবল যদি করে দিই তো গ্যাসের আয়তনটাও ডবল হয়ে যাবে। এটা তাহলে ঠিক কোনটা আছে, তিনটাই ঠিক আছে, 1, 2, 3, তিনটাই ঠিক। চাপ স্থির থাকবে, গ্যাসের মোল সংখ্যা ধ্রুবক থাকবে, আয়তন তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্নে দেখবো আমরা, নিচের মধ্যে কে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেছিলেন। তো এটা কি আমাকে আর বলতে হবে, এটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে দেবে কমেন্ট বক্সে, ঠিক আছে, যে আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন। নেক্সট দেখব 17, ভারতের তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি রাজ্যের শিল্পীদের তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দেওয়ার জন্য। এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেটার নাম হচ্ছে কালাই মামনি। কি নাম, কালাই মামনি। এটা হচ্ছে তামিলনাড়ুর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। 18 দেখো, কোন মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয় দ্বারা 10 বার্ষিক আদমশুমারি পরিচালিত, অর্থাৎ যে 10 বছর অন্তর যে সেন্সাসটা হয়ে থাকে সেই সেন্সাসটা কোন মন্ত্রক দ্বারা করা হয়, ঠিক আছে, বা কোন কমিশন বা কোন দপ্তর দ্বারা, কোন মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কার্যালয় দ্বারা, হ্যাঁ, কোন মন্ত্রক দ্বারা। এটা হচ্ছে মানে সোশিও ইকোনমিক, এটাকে বলা হয় সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস,
এটা কোন মন্ত্রক দ্বারা করা হয়? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ স্ট্যাটিক্স অ্যান্ড কোন মন্ত্রক দ্বারা এটা করা হয় বলতে হবে। কারেক্ট আনসার হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা সেন্সাস করা হয়। প্রথম সেন্সাস হয়েছিল 1874 সালে। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন আছে যে প্রথম ফুল সেন্সাসটা কবে হয়েছিল, সেটাও আছে অনেক সময়। তারপর ব্যাপার হচ্ছে যে 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে, 2021-এ হওয়ার কথা ছিল কিন্তু 25 হতে চললো, এখনও নতুন সেন্সাস হয়নি। 19 হচ্ছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাকে প্রায়ই একটি শক্তিশালী একক পক্ষপাত সহ একটি ফেডারেল ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়। কোন বৈশিষ্ট্য এটি এই একক পক্ষপাত দেয়? বলছে ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা প্রায়ই কি করা হয়, একটি শক্তিশালী একক পক্ষপাত সহ একটি ফেডারেল ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়। তো ভারতের কোন জিনিসটা ফেডারেল ব্যবস্থাকে বর্ণনা করছে? ভারতের একক নাগরিকত্ব। এই একক নাগরিকত্ব দ্বারা ভারতের ফেডারেল সিস্টেমটা মানে কি হচ্ছে, বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। যেমন একক নাগরিকত্ব আমাদের প্রত্যেকের কাছে একটাই নাগরিকত্ব আছে সারা ভারতের, কিন্তু এমন এমন দেশ যাবে যেখানে দেখতে পারবে ডুয়েল সিটিজেনশিপ আছে, অর্থাৎ রাজ্যের একটা নাগরিকত্ব থাকবে। অর্থাৎ আমাদের যদি একটা ওয়েস্ট বেঙ্গলের ভোটার কার্ড থাকতো বা আই কার্ড থাকতো, আর সঙ্গে সেন্ট্রালের আরেকটা আই কার্ড থাকতো, তো সেরকম তো আমাদের নেই, আমাদের একটাই কিন্তু আই কার্ড আছে। ঠিক আছে, তাহলে একক নাগরিকত্ব। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কে মৌর্য বংশের শাসক ছিলেন? কে মৌর্য বংশের দ্বিতীয় শাসক, সেকেন্ড রুরাল অব মৌর্য বংশ। মৌর্য বংশের সেকেন্ড শাসক কে ছিলেন? তো দেখো, মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছিল 298 খ্রিস্টপূর্বাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তা করে। তো 298 থেকে 298 হবে না, 322 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, সেটা চললো 298 পর্যন্ত। তারপর 298 চলে আসছে কে, বিন্দুসার, 272 পর্যন্ত চললো। তারপর 272-এ চলে আসছে আবার সম্রাট অশোক। ঠিক আছে, অশোক হচ্ছে 3 নাম্বার, 2 নম্বরে হচ্ছে বিন্দুসার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আমাদের 20টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও।